রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন যেন সাহিত্য এবং সংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছোট্ট এই শহরে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য রবীন্দ্র অনুরাগী পর্যটকেরা ছুটে আসেন। শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই শহরে একটি আশ্রম প্রতিষ্ঠা করে নাম দেন শান্তিনিকেতন। প্রায় 40 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে এখানে একটি পাঠ ভবন প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন সময়ে শিক্ষা চর্চার ধারাকে আমূল পরিবর্তন করে ফেলে। 1913 সালের পরবর্তী সময়ে এই পাঠ ভবনটি বিশ্বভারতী মহাবিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে শান্তিনিকেতনকে আরও সমৃদ্ধ করেছে পৌষ মেলা, বসন্ত উৎসব, জয়দেব কেঁদুলির মেলা, ছাদিমতলা, রবীন্দ্র মিউজিয়াম, বল্লভপুর ওয়াইল্ডলাইফ পার্ক, নন্দন আর্ট গ্যালারি, সোনাঝুরি এবং আমার কুটির। শান্তিনিকেতন প্রকৃতি, শিক্ষা এবং সংস্কৃতির সৌন্দর্যে জ্ঞান এবং ভ্রমণ প্রেমীদের হৃদয় তৃপ্ত করে চলেছে বছরের পর বছর ধরে। তো বন্ধুরা, আজকের পর্বে থাকছে আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনারা কীভাবে কলকাতা থেকে শান্তিনিকেতন ভ্রমণ করতে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখার মতো জায়গা রয়েছে এবং কতই বা খরচা হতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভ্রমণ ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের যে বীরভূম জেলার শান্তিনিকেতনে। এখন আমি রয়েছি বোলপুর স্টেশনে। আজকে আমাদের এই পর্বে থাকবে শান্তিনিকেতনের ন্যাচারাল বিউটি প্লাস শান্তিনিকেতন বোলপুরের যে সারাউন্ডিংস ন্যাচারাল ভিউ পয়েন্ট, আর্টিফিশিয়াল ভিউ পয়েন্ট এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে জড়িত যে সিনারিগুলো রয়েছে সব কিছুই আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, শান্তিনিকেতন পর্বে আজকের ভিডিওটি শুরু করা যাক। শান্তিনিকেতন যাওয়ার জন্য বন্ধুরা আপনাদের প্রথমেই কলকাতার শিয়ালদা বা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে হবে। শিয়ালদা থেকে আপনারা শান্তিনিকেতন যাওয়ার একটি বা দুটি লোকাল ট্রেন পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনারা এক্সপ্রেস ট্রেনেও আসতে পারবেন। এক্সপ্রেস ট্রেন ধরার জন্য আপনাদেরকে কলকাতা চিতপুর স্টেশন বা হাওড়া স্টেশনে যেতে হবে। সেখান থেকে আপনারা শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস বা আপনারা রামপুরহাট এক্সপ্রেসে চেপে তারপর অনায়াসে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যেতে পারবেন। সেখানে নেমেই তারপর আপনারা টোটো রিজার্ভ করে অনায়াসে আপনারা শান্তিনিকেতনের যে ন্যাচারাল বিউটি সেগুলো 1 বাই 1 আপনারা ভ্রমণ করতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে শান্তিনিকেতন ভ্রমণ করার জন্য আপনাদের বছরের সবচেয়ে সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময়টাতে আসলে আপনারা খুব সুন্দরভাবে শান্তিনিকেতনকে ভ্রমণ করতে পারবেন। আদারওয়াইজ আপনারা দোলযাত্রার সময়ও বসন্ত উৎসব দেখতে আসতে পারেন। তবে প্রচণ্ড গ্রীষ্মকালে শান্তিনিকেতন না আসাই ভালো। শান্তিনিকেতন আসলে বন্ধুরা আপনারা কোথায় থাকবেন, এই প্রশ্ন সকলের মাথাতে ঘুরপাক খেতে থাকে। তো শান্তিনিকেতনে থাকার জন্য বন্ধুরা আপনারা অজস্র বেসরকারি হোটেল পেয়ে যাবেন। তার পাশাপাশি বর্তমানে আপনার শান্তিনিকেতনের মধ্যে প্রচুর হোমস্টেও তৈরি হচ্ছে, সেখানেও চাইলে থাকতে পারেন। এছাড়া আপনারা যদি এর থেকেও বেটার সরকারি কোনো জায়গা খুঁজেন তাহলে কিন্তু সরকারি অতিথি নিবাসও রয়েছে, সেখানেও চাইলে আপনারা এসি নন এসি সব ধরনের রুমই কিন্তু পেয়ে যাচ্ছেন থাকার জন্য। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা শান্তিনিকেতনের মধ্যে ভ্রমণীয় বা দর্শনীয় স্থান কী কী রয়েছে। প্রথমেই দেখে নিই শান্তিনিকেতন ভবন। এটি আশ্রমের সবচেয়ে পুরনো বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে এই বাড়িটি তৈরি করিয়েছিলেন। দালান বাড়িটি প্রথমে একতলা ছিল, পরে সেটিকে
দোতলা করা হয়। তার পাশেই পেয়ে যাবেন বন্ধুরা ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসছিলেন তখন এই ছাতিমতলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন। এখানেই তিনি পেয়েছিলেন প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি। তার পাশেই রয়েছে কাচের মন্দির বা উপাসনা গৃহ, যেটিকে ব্রাহ্ম মন্দিরও বলা হয়ে থাকে। 1892 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বুধবার সকালে এখানে উপাসনা হয়। তারপর রয়েছে তালধ্বজ। উপাসনা গৃহের ঠিক উত্তর পূর্ব কোণে রয়েছে তালধ্বজ। অনন্য সুন্দর গোলাকৃতির এই মাটির বাড়িটি শান্তিনিকেতন আশ্রমের সৌন্দর্যকে এক অন্য মাত্রা প্রদান করেছে। একটি তাল গাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মিত। তাল গাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপরে শোভিত বলেই এর নাম হয়েছে তালধ্বজ। তারপর পেয়ে যাবেন বন্ধুরা 3 পাহাড় ও আম্রকুঞ্জ। উপাসনা গৃহের ঠিক পূর্ব দিকে প্রকাণ্ড একটি বটগাছে ঘেরা জায়গাটির নাম 3 পাহাড়। জানা যায় পূর্বে এখানে একটি পুকুর ছিল, পরবর্তীকালে পুকুরটিকে ভরাট করে বাগান তৈরি করা হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানেই ধ্যান করতেন। তারপরে রয়েছে বন্ধুরা দেহলি। আম্রকুঞ্জের ঠিক দক্ষিণ কোণে একটি দোতলা বাড়ি আছে, সেটির নাম হলো দেহলি। রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীর সাথে এখানেই বসবাস করতেন। পরবর্তীকালে তার নাম অনুসারে এটির নাম হয় মৃণালিনী আনন্দ পাঠশালা। তারপর পেয়ে যাবেন ঘণ্টাতলা। শালবীথির মাঝামাঝি স্থানে গৌর প্রাঙ্গণে বটগাছের নিচে ঘণ্টাতলা। প্রাচীন বৌদ্ধ স্তূপের বা সাঁচি স্তূপের আদলে এটি তৈরি। এই ঘণ্টাধ্বনি অনুসারেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়। তারপর রয়েছে বন্ধুরা বকুলবীথি। ছাতিমতলার ঠিক দক্ষিণে রয়েছে বকুলবীথি, যা পাঠভবনের অংশ। এখানে রয়েছে প্রচুর বকুল গাছ, আর তার থেকে এর নাম হয়েছে বকুলবীথি। বেশ কয়েকটি গাছের নিচে কাকর বিছানো আর বেদি করা, এখানেই হয় পাঠভবনের ক্লাস। 9 নম্বরে রয়েছে বন্ধুরা উত্তরায়ণ প্রাঙ্গণ। শান্তিনিকেতনের আশ্রমের উত্তর দিকে অবস্থিত একটি এলাকাকে উত্তরায়ণ বলা হয়। মূলত 5টি বাড়ি নিয়ে গড়ে উঠেছে উত্তরায়ণ প্রাঙ্গণ। বাড়ি 5টি হল কোণার্ক, উদয়ন, শ্যামলী, পুনশ্চ এবং উদিচি। এছাড়াও এখানে রয়েছে চিত্রভানু গুহাগর ও বিচিত্রার বাড়ি। 10 নম্বরে রয়েছে বন্ধুরা বিচিত্রা বা রবীন্দ্র ভবন। উত্তরায়ণের প্রবেশপথের পাশে দোতলা বাড়িটি বিচিত্রা বা রবীন্দ্র ভবন নামে পরিচিত। এখানে রবীন্দ্র সংগ্রহশালা রয়েছে। এই বাড়ি 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে তৈরি করা হয়েছিল। রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, চিঠিপত্র, নোবেল মেডেল, দলিলপত্র, রবীন্দ্রনাথ ও নানান শিল্পীদের আঁকা ছবি, উপহার সামগ্রী, রবীন্দ্রনাথের পোশাক ও তার ব্যবহৃত সামগ্রী এবং কবির বহু ছবি রয়েছে এখানে। এখানে রয়েছে প্রদর্শন কক্ষ, সংগ্রহশালা, গ্রন্থাগার, রবীন্দ্র চর্চা প্রকল্প, মাল্টিমিডিয়া ও সংরক্ষণ বিভাগ। শান্তিনিকেতন ঘোরার পাশাপাশি বন্ধুরা আপনাদের যে স্থানগুলি অবশ্যই দর্শন করে আসা উচিত সেগুলি হচ্ছে প্রথমত বল্লভপুর অভয়ারণ্য ডিয়ার পার্ক, যেটিকে শান্তিনিকেতন বা বোলপুর ডিয়ার পার্কও বলা হয়ে থাকে। 2 নম্বরে পেয়ে যাবেন বন্ধুরা কোপাই নদীর তীরে অবস্থিত আমাদের সতীমাতার 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা। বিশ্বাস মতে কুণ্ডের জলের মধ্যে রয়েছে সতীর দেহাংশ। এখানে সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল বলে মনে করা হয়। তারপরে 3 নম্বরে পেয়ে যাবেন বন্ধুরা প্রায় 30 কিলোমিটার দূরে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান লাভপুর। এছাড়া 4 নম্বরে শ্রীনিকেতনের কাছে সিউড়ি গ্রামে পাকা রাস্তার পাশে রয়েছে কুটির শিল্পকেন্দ্র আমার কুটির। এখানে শোলা, বাটিক, চামড়া, গালা, তাঁত, সূচিশিল্প সহ নানান হাতের কাজ হয়। এবং 5 নম্বরে অর্থাৎ শেষে রয়েছে হস্তশিল্প সামগ্রীর জন্য বিখ্যাত খোয়াইয়ের হাট, যা শনিবার ও মঙ্গলবারের হাট নামে পরিচিত, যেহেতু ওই বারগুলিতে কেবল এই হাট বসে। বোলপুরের এই খোয়াইয়ের হাট বহুল চর্চিত।
তো বন্ধুরা, আপনাদের এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার শান্তিনিকেতন প্রপারে কি কি দর্শনীয় স্থান রয়েছে কবিগুরুর সাথে জড়িত, আমি সেগুলিও আপনাদের সাথে শেয়ার করলাম, এবং শান্তিনিকেতনের একটু বাইরে গিয়ে প্রায় 30-40 কিলোমিটার মধ্যে কি কি রয়েছে সেই 5টা দর্শনীয় স্থানকেও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনারা কে কে শান্তিনিকেতন ঘুরতে আসতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।